ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ডব্লিউপির জিকের 4 নম্বর সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা শুরু করছি। তো আজকের সেটটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন আমি আজকে অনেকটা এলাবোরেট করব, যেখানে তোমাদের পরীক্ষায় আসার মতো প্রচুর কোশ্চেন তোমরা এখান থেকে হয়তোবা পেয়ে যেতে পারো। তো চলো শুরু করি। আজকে ফার্স্ট কোশ্চেন, সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো সলবাইয়ের সন্ধি। তাহলে সলবাইয়ের সন্ধি ফার্স্ট আমরা দেখতে পাবো, অপশানগুলো একটু দেখো। সলবাইয়ের সন্ধি ফার্স্ট হয়েছিল কত সালে? তো সলবাইয়ের সন্ধি আমরা জানি এখানে থেকে 1775, 82, 1802 এবং 1816। তাহলে সঠিক অ্যান্সার কী জানি আমরা? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1782। এবার এখান থেকে দেখো প্রচুর ইনফরমেশান, যেগুলো এক সেকেন্ড আমি পেনের একটু এটা চেঞ্জ করে নিই। 1782, দেখো এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এক দেখো যে এই সলবাই জায়গাটা কোথায়, যদি তোমাদের প্রথম কোশ্চেন আসে যে সলবাই জায়গাটা কোথায় অবস্থিত, তো সলবাই জায়গাটা বর্তমানে অবস্থিত মধ্যপ্রদেশে। ঠিক আছে, এরপরে দেখো আরও কী কী কোশ্চেন আসতে পারে সলবাইয়ের সন্ধি থেকে। সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং সলবাইয়ের সন্ধি কোন পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয়েছিল? দেখো এই যে 1775 যে সালটা দেখতে পাচ্ছ, এই 1775 সালে ইংরেজ এবং মারাঠাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, যেটাকে বলা হয় প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। তো এই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি এই সলবাইয়ের সন্ধির মাধ্যমে হয়। ঠিক আছে, তো 1782 সালে যে সলবাইয়ের সন্ধিটা হয়, সেই সলবাইয়ের সন্ধির মাধ্যমে আমরা কি দেখতে পাবো? এই 1782 মাধ্যমে আমরা দেখতে পাবো যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি করছে। তো তাহলে ইংরেজদের মধ্যে তখন ইংরেজদের পক্ষে কে ছিলেন তখন? দেখো ইংরেজদের পক্ষে তখন ছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। আর তখন মারাঠাদের পক্ষে ছিলেন মাধবরাও দ্বিতীয়, যেটাকে বলি আমরা হচ্ছে সিন্ধিয়া, মানে সিন্ধিয়া বংশের মহাদজি সিন্ধিয়া। ওকে, তাহলে আমাদের আপাতত জানতে পারলাম যে সলবাইয়ের সন্ধি কোন দুজনের মধ্যে হয়েছিল। সলবাইয়ের সন্ধির প্রেক্ষাপট কী ছিল? সলবাইয়ের সন্ধির প্রেক্ষাপট ছিল প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। আর সলবাইয়ের বর্তমানে সলবাই জায়গাটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ অবস্থিত। ঠিক আছে, এছাড়াও সলবাই থেকে আরও প্রচুর ইনফরমেশান আছে। অত ইনফরমেশান দিতে গেলে আমার এই ক্লাসটা প্রায় 1 ঘন্টা পার হয়ে যাবে। আমি যতটা কম সময়ের ভিতরে চেষ্টা করি, তো যখন তোমাদের আমি ডিটেলস ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো, তখন আমি ডিটেলস আলোচনা করব, কারণ এখান থেকে প্রচুর ইনফরমেশান আছে, প্রচুর, যেগুলো পরীক্ষায় আসেই প্রায়। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? দেখুন রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন, নেক্সট কোশ্চেন। তো রায়তওয়ারি ব্যবস্থা আমরা জানি, রায়তওয়ারি ব্যবস্থা একটু খেয়াল করো, রায়তওয়ারি ব্যবস্থা কত সালে চালু হয়েছিল? 1820 সালে। তাহলে রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেছিল? টমাস মনরো। টমাস মনরো বলো, এটা ইংলিশে হচ্ছে থমাস মনরো, বাংলাতে টমাস মনরো। রায়তওয়ারি ব্যবস্থা, এবার এটা কোথায় চালু হয়েছিল, কোন দুটো জায়গায় বা কোন স্টেটগুলোতে চালু হয়েছিল? দেখো এটা সাধারণত মাদ্রাজ এবং মুম্বাই চালু হয়েছিল। মাদ্রাজ এবং মুম্বাই। এই রায়তওয়ারি ব্যবস্থাটা কী ছিল? দেখুন রায়তওয়ারি ব্যবস্থা হচ্ছে ডাইরেক্ট ইংরেজরা জমিদারদের সঙ্গে, জমিদার বলছি, কৃষকদের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হবে। অর্থাৎ যে ইংরেজরা ডাইরেক্ট, ব্রিটিশরা ডাইরেক্ট কৃষকদের কাছ থেকে, যেসব কৃষকরা ছিল তারা যেসব জমিতে চাষাবাদ করছে তাদের কাছ থেকে ডাইরেক্ট ট্যাক্সটা আদায় করবে ব্রিটিশরা। এর মাঝে যে আগে যে জমিদার ছিল, এই জমিদার শ্রেণীকে টোটালি মানে সরিয়ে দেওয়ার জন্য এরা এটা করতে চেয়েছিল, রায়তওয়ারি ব্যবস্থা। তো এর ফলে কি হতো, এরা ব্রিটিশরা ডাইরেক্ট এদের কাছ থেকে যে ট্যাক্সটা কালেক্ট করতো, সেটা প্রায় কটা নিয়ার অ্যাবাউট প্রায় 50%-এর কাছাকাছি ট্যাক্স কালেক্ট করতো। 50%-এর কাছাকাছি, এমনও আছে যে 50%-এর উপরেও করেছে। যার ফলে অনেক সময় বিভিন্ন রকম যারা চাষি ছিল তারা ট্যাক্সগুলোকে পে করতে পারতো না, তার ফলে কি তাদের জমি জায়গা সমস্ত কিছু ইংরেজরা দখল করে নিত। ওকে, তাহলে রায়তওয়ারি ব্যবস্থা বুঝতে পারলে কোন জায়গায়, কোন দুটো জায়গা থেকে শুরু হয়েছিল, মাদ্রাজ এবং মুম্বাই, এবং রায়তওয়ারি ব্যবস্থাটা কত সালে চালু হয়েছিল? 1820 সালে, এবং কে এসেছিল? টমাস মনরো। তারপর নেক্সট কোশ্চেন আসি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন বিখ্যাত স্থপতিকার ছিলেন? দেখুন দেখো বিখ্যাত স্থপতিকার, খুব ভালো কোশ্চেন। আমরা সাধারণত কী কী পড়ি আমরা, যে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন সভার আমরা কবি পড়ি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার আমরা সাধারণত কে গায়ক ছিল এইসব পড়ি,
কিন্তু দেখো কোশ্চেনটা একটু আলাদা টাইপের কোশ্চেন ছিল এখানে, যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কে সেই সময় স্থপতিকার ছিলেন। তাহলে স্থপতিকার আমরা কাকে দেখবো, দেখো অপশান এখানে, দেখো অপশান এখানে অ্যান্সার নেবো আমরা শঙ্কু। ওকে, তাহলে শঙ্কু। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের ওখানে আমরা 9 জন যে কে কে ছিল একটু মনে কর তোমরা, একটু আমি বলে নিই। 9 জন ছিল কালিদাস, তারপরে ছিল অমর সিংহ, ধন্বন্তরী, এই যে ধন্বন্তরী নামটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ধন্বন্তরী, বেতাল ভট্ট, বররুচি, এরা সবাই ছিল। এছাড়াও যারা ছিল তাদের নামগুলো একটু লিখে রাখো। বিষ্ণু শর্মা, মোটামুটি আমাদের এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া ইম্পর্টেন্ট যেমন এইগুলো আমরা খুব বেশি দেখতে পাই মানে ইম্পর্টেন্সের দিক থেকে। তাহলে কালিদাস ছিল একজন বিখ্যাত কবি এবং নাট্যকার। অমর, তারপরে তোমার এই যে ধন্বন্তরী ছিল, ধন্বন্তরীর কাজ কী ছিল, আয়ুর্বেদ চিকিৎসক। ধন্বন্তরী ছিল একজন চিকিৎসক, আয়ুর্বেদ চিকিৎসক। শঙ্কু বললাম স্থপতিকার। আর বররুচি কী ছিল, দেখো বররুচি, যেটাকে আমরা বররুচি বা বররুচি বলি, এ ছিল একজন ব্যাকরণবিদ, ব্যাকরণবিদ। ওকে, দেখো মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের এখান থেকে দিয়ে দেয়। তা আমি একটু আলাদা টাইপের কোশ্চেন নিয়েছি, যে কোশ্চেন যদি কঠিনও করে তাও যাতে তোমরা অ্যান্সার করতে পারো, সেই লেভেলের কোশ্চেন আমি করানোর চেষ্টা করছি। চলো নেক্সট কোশ্চেন আসি। 4 নম্বর কোশ্চেন, উত্তর পশ্চিম ভারতের সম্রাট অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত হয়েছিল? দেখো উত্তর পশ্চিম ভারতে বলেছে, উত্তর পশ্চিম ভারতের সম্রাট অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত হয়েছিল। তাহলে আমাদের উত্তর পশ্চিম ভারত যেটাকে বলি আমরা, উত্তর পশ্চিম ভারতে আমরা দেখতে পাবো কি, খরষ্টি লিপি। উত্তর পশ্চিম ভারতে দেখতে পাবো আমরা খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি দেখতে পাবো অশোকের, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপিটা দেখতে পাবো আমরা পূর্ব ভারতে। ওকে, ব্রাহ্মী লিপি দেখতে পাবো আমরা পূর্ব ভারতে। চলো নেক্সট কোশ্চেন আসি, কোন যুগে মানুষ প্রথম কৃষিকাজ শুরু করে? দেখো প্রথম কৃষিকাজ শুরু করে, এটা আমরা দেখতে পাবো নব্যপ্রস্তর যুগে। তাহলে প্রথম কৃষিকাজ শুরু করেছিল কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগ, আমরা প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করি, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। এই প্রাচীন নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ করে। তারপরে এই সময়তে মানুষ প্রথম গৃহপালিত পশু টশু সমস্ত কিছু রাখা শুরু করে। ঠিক আছে, তো এখান থেকে এই টাইপের কোশ্চেনগুলোই আসে সাধারণত। তাম্রপ্রস্তর যুগ যেটা পরবর্তী ক্ষেত্রে আসে। তো এইগুলো হচ্ছে মোটামুটি কোশ্চেন এখান থেকে এসে থাকে। তারপরে নেক্সট কোশ্চেন আসি, দেখো প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন? দেখো একটু টাফ মনে হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো, মানে সচরাচর যেমন ইজি কোশ্চেন করা হয় তার থেকে একটু টাফ মনে হচ্ছে। তাহলে প্রথম কোন লেখক কবিতা রচনা ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন? তাহলে উর্দু প্রথম কে ব্যবহার করেছিল? এখানে অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার আমরা কি করব, উর্দু প্রথম হচ্ছে আমির খসরু। তাহলে আমির খসরুকে সেই কারণে বলা হয় ফাদার অফ দ্য উর্দু লিটারেচার। উর্দু লিটারেচার। ওকে, আমির খসরুকে যে কারণে বলা হয় ফাদার অফ দ্য উর্দু লিটারেচার। আবার ভারতের তোতা পাখিও বলা হয় আমির খসরুকে, জানো যে ভারতের তোতা পাখিও বলা হয় আমির খসরুকে। তোতা পাখিও আমির খসরু বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসি। গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, গান্ধীজির অসহযোগ আন্দোলনকে কে জাতীয় বিপর্যয়, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং মানে অনেক পরীক্ষায় এসেছে। তাহলে এটার অ্যান্সার কী করবো আমরা, নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখো এখানে একটু জিনিস একটু বুঝে নাও, অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল আগে ভালো করে ভাবো। অসহযোগ আন্দোলন 1920-তে শুরু হয়েছিল। এবার অসহযোগ আন্দোলন যখন 1920-তে শুরু হয়, অর্থাৎ যখন পিক পয়েন্ট একদম অসহযোগ আন্দোলন, সেই সময় কি হয় 1922 সালে চৌরিচৌরাতে 5ই ফেব্রুয়ারিতে চৌরিচৌরাতে কী হয়, একটা পুলিশ ফাঁড়িতে অর্থাৎ একটা ক্যাম্পে উন্মত্ত জনতা অ্যাটাক করে এবং সেখানে পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে 22 জন পুলিশ সেখানে আগুন লেগে মারা যায়। তো তার ফলে মারা যাওয়ার ফলে সেই আন্দোলনটা তখন, যেহেতু গান্ধীজি অসহযোগ আন্দোলনের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলনের পক্ষপাতী ছিলেন, যেহেতু এটা আন্দোলনটা হিংসাত্মক আকার নিয়ে নিয়েছিল, সেই কারণে গান্ধীজি সেই সময় আন্দোলনটাকে থামিয়ে দেয়। চৌরিচৌরা ঘটনার পরে আন্দোলনটাকে টোটালি থামিয়ে দেওয়া হয়। হঠাৎ করে আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য
যখন পিক পয়েন্ট আন্দোলনে সেই সময় হঠাৎ করে যখন থামিয়ে দেয় তখন অনেকে অনেক রকম কথা বলেছিল, তার ভিতরে আমাদের সেই সময় যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে এটা একটা জাতীয় বিপর্যয়, অর্থাৎ ন্যাশনাল ক্যালামিনিটি, ইংলিশে যেটা বলা হয় ন্যাশনাল ক্যালামিনিটি, এই কথাটাই বলেছিলেন তখন। ওকে, তাহলে মানে প্রেক্ষিতটা বুঝতে পারলে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলেছিল, তাহলে এটা তোমাদের আরও বেশি মনে থাকবে। এবার চলো নেক্সট কোশ্চেন আসি। আমাদের সংবিধানের আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখ করা হয়েছে? দেখো আমাদের দেশে কি ভারত, ইন্ডিয়া এবং হিন্দুস্তান। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি, খুব সহজ একদম এগুলো। আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? দেখো আর্থিক জরুরি অবস্থা, তাহলে আমাদের আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা অনুসারে হয়? আমাদের ভারতীয় সংবিধানের 352, 356 আর 360, এই 3 রকম জরুরি অবস্থা আমরা জারি করতে পারি। তো 360 নম্বরে আমাদের হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। তাহলে আর্থিক জরুরি কত আমাদের 360, 356তে স্টেট জরুরি ব্যবস্থা আর 352তে হচ্ছে ন্যাশনাল। তো এই 360-এ বলেছে আর্থিক জরুরি ব্যবস্থা ঘোষণা হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়। জানো যে রাষ্ট্রপতি একটা জরুরি ব্যবস্থা জারি করে দিতেই পারে, কিন্তু রাষ্ট্রপতি জরুরি ব্যবস্থা জারি করার পরে সেই জাতীয় সেই জরুরি ব্যবস্থাকে আমাদের যে পার্লামেন্ট আছে পার্লামেন্ট থেকে অনুমোদন নিতে হয়। তো আর্থিক জরুরি ব্যবস্থা আমাদের 2 মাসের ভিতরে অর্থাৎ 60 দিনের ভিতরে পার্লামেন্ট থেকে অনুমোদন নিতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে মর্যাদা দেওয়া হয়? দেখো দিল্লিকে জাতীয় রাজধানী হিসেবে মর্যাদা দেওয়া হয় অ্যাকচুয়ালি 1986, কিন্তু এটা অ্যান্সার অনেক জায়গায় 1985 নেয়। যদি অপশন 1985 থাকে তাহলে 1985 করবে, যদি না পাও তবে 1986 করবে। ঠিক আছে, এনসিআর অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজন, এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজন করা হয় 1986 সালে। চলো নেক্সট কোশ্চেন আসি। ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়? দেখো উদারীকরণ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতীয় অর্থনীতি উদারীকরণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে কে করেছিলেন এটা? ডক্টর মনমোহন সিং। কত সালে যদি বলে? 1991 সালে। 1991 সালে কি দেখতে পাই আমরা? নয়া অর্থনীতি, নয়া অর্থনীতি। এই 1991 সালে কি কারণে করেছিল? দেখো এই সময় মনমোহন সিং বেশ কয়েকটা নিয়েছিল। প্রধানমন্ত্রী কে ছিল? দেখো সেই সময় প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রাও। সেই সময় প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রাও। এবার সেই সময় ভারতবর্ষের এমন অবস্থা হয়েছিল, মানে অর্থনৈতিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল। সেই অর্থনীতিকে নতুনভাবে চাঙ্গা করার জন্য ডক্টর মনমোহন সিং 1991 সালে নয়া অর্থনীতি চালু করে। সেই সময় বেশ কিছু প্ল্যান নিয়েছিল। একটা যেমন সেই সময় এলপিজি চালু করেছিল, এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। এছাড়া সেই সময় আর একটা বিষয় কী করে দেখো ডক্টর মনমোহন সিং, আরও কয়েকটা বিষয় যেমন তোমার যেটাকে বলি আমরা লাইসেন্সিং ব্যবস্থাটাকে আরও ইজি করে দেওয়া হয়, অর্থাৎ লাইসেন্সিং ব্যবস্থাটাকে আরও ইজি করে দেয় সেই সময়। ওকে, চলো আরও অনেক বিষয় আছে যে 1991 সালে যদি আমরা অর্থনীতিটাকে পড়ি ডিটেলস সমস্ত কিছু আমরা তখন পেয়ে যাব। চলো তারপরে নেক্সট, নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লীকরণ হয়? দেখো সঠিক অ্যান্সার এখানে অম্লীকরণ, মহাসাগরে অম্লীকরণ অর্থাৎ মহাসাগরে অম্লীকরণ, তাহলে কী হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে। নেক্সট কোশ্চেনে আসি। এন নন্দিনী এবং এম ললিতার সাথে কোন বাদ্যযন্ত্রের সম্পর্ক রয়েছে? দেখো এন নন্দিনী এবং এম ললিতার সঙ্গে এর সঙ্গে রয়েছে বেহালা। এরা দুজনে বিখ্যাত বেহালা বাদক এবং বেহালা বাদ্যযন্ত্রের সাথে এদের সম্পর্ক রয়েছে। নেক্সট কোশ্চেন, 2023 সালে পদ্মভূষণ প্রাপক বালকৃষ্ণ বিঠল দাস দোষী নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত? এই টাইপের কোশ্চেন দেবে, প্রচুর থাকে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের দিয়ে দেবে সেই বছর কেউ কোনো পেলে। দেখো 2023 সালে পদ্মভূষণ পেয়েছিল ইনি, সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এখন দেখো এই বছরে দিয়ে দিতে পারে, দেখা যাচ্ছে 2025 সালে যে পদ্মভূষণ বা পদ্মবিভূষণ বা পদ্মশ্রী পুরস্কার পাবে, তাহলে তার ক্ষেত্রে এই কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা একটু আগে বলে নিই, পদ্ম পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? দেখো পদ্ম পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। তাহলে পদ্ম পুরস্কার 1954 সাল থেকে দেওয়া হয়। 3 রকম, পদ্মবিভূষণ, পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী, 3 রকম পুরস্কার দেওয়া হয়। ভারতরত্ন পুরস্কার 1954 সাল থেকে দেওয়া হয়। এগুলো পরীক্ষায় বহুবার পড়েছে এবং এই টাইপের কোশ্চেনই তোমরা ফেস করবে পরীক্ষার হলে।
তাহলে অ্যান্সার কী হবে? এটা আমাদের অ্যান্সার কী করবো? ভারতের স্থপতিকার। ইনি ছিলেন একজন ভারতের বিখ্যাত আর্কিটেকচার। এই আর্কিটেকচারের সঙ্গে আরেকটা কথা দেখো, আমি একটু মনে করি, আর্কিটেকচারের ক্ষেত্রে প্রিৎজার পুরস্কার দেওয়া হয়, প্রিৎজার প্রাইজ। যদি তোমাদের পরীক্ষায় আসে যে প্রিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে আর্কিটেকচার। এই প্রিৎজার প্রাইজ পেয়েছিলেন এই তোমার বালকৃষ্ণ বিটল দাস দোষী, ইনি পেয়েছিলেন 2018 সালে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। ধলপুর ক্রোলি হবে না, এটা স্পেলিংটা একটু মিস্টেক আছে। আচ্ছা, ধলপুর টাইগার রিজার্ভ। ধলপুর টাইগার রিজার্ভ অবস্থিত হচ্ছে রাজস্থানে। ধলপুর টাইগার রিজার্ভ যদি বলা হয় কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। নেক্সট কোশ্চেন, আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। দেখো, আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম যদি বলা হয়, তাহলে আমরা কি করব? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1,32,000 লোক একসঙ্গে খেলা দেখতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। 1 কুলম্ব চার্জ কতগুলি? আচ্ছা, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে গুজরাট যদি আসে। নেক্সট কোশ্চেন, 1 কুলম্ব চার্জ কতগুলি ইলেকট্রন গঠন করে? দেখো, ইলেকট্রন গঠন করবে এখানে 6 × 10⁻18। ওকে, নেক্সট কোশ্চেন, কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? কালিদাস সম্মান আমরা জানি কি মধ্যপ্রদেশ রাজ্য সরকার দিয়ে থাকে কালিদাস সম্মান। প্রথম দিয়েছিল 1980 বা এরকম কিছু, এক্স্যাক্টলি আমার মনে নেই। যাই হোক, কালিদাস সম্মান মধ্যপ্রদেশ থেকে দেওয়া হয়। তারপরে দেখো, নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেখো পেয়েছে মহেশ্বেতা দেবী, সরি ভুল বললাম আমি, আশাপূর্ণা দেবী। মহেশ্বেতা দেবী না, আশাপূর্ণা দেবী। তার প্রথম প্রতিশ্রুতি, তার প্রথম প্রতিশ্রুতির জন্য, প্রথম প্রতিশ্রুতি লেখার জন্য তিনি ফার্স্ট আশাপূর্ণা দেবী বাঙালি ব্যক্তিত্ব হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান। ওকে, জ্ঞানপীঠ হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। যদি বলা হয় সাহিত্য ক্ষেত্রে সব থেকে সর্বোচ্চ পুরস্কার কি ভারতে, তাহলে হচ্ছে জ্ঞানপীঠ প্রাইজ। চলো নেক্সট কোশ্চেন, কালো গোলাপ গ্রন্থটির লেখক কি? তো কালো গোলাপ আর কে নারায়ণ, অমৃতা প্রীতম, অরুন্ধতী রায়। সরি, এখানে অপশনটায় বাদ চলে গেছে, এটা হবে রাজনীতি সিং, রাজনীতি সিং। আচ্ছা, কালা গোলাপ আর কালা গোলাপ যদি গোলাপ দিয়ে দেয় তাহলে কিন্তু অ্যান্সার আলাদা হবে। কালা গোলাপ যদি দেয় তাহলে কিন্তু অ্যান্সার হবে কালা গোলাপ। যদি দিয়ে দেয় তখন হবে শৈলেন্দ্র মুখোপাধ্যায়, শৈলেন্দ্র মুখোপাধ্যায়। এটা মাথায় রাখবে, যদি কালা গোলাপ দেয় তাহলে শৈলেন্দ্র, আর কালা গোলাপ রাজনীতি সিং, রাজনীতি সিং। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের দিল্লিতে অবস্থিত। একদম ইজি কোশ্চেন, জানা কোশ্চেন এটা। নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম? দেখো, এই টাইপের কোশ্চেন বেশি আসে এখন। কোন মানে মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম? দেখো, এখানে ধনুষ, ত্রিশূল, আকাশ এবং পৃথ্বী। তাহলে সঠিক অ্যান্সার কী করবো আমরা এখানে? ধনুষ, ধনুষ এটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, ত্রিশূল এটা শর্ট রেঞ্জ মিসাইল। শর্ট রেঞ্জ মিসাইল। আচ্ছা, ত্রিশূল হচ্ছে আমাদের হচ্ছে ভূমি থেকে আকাশ টাইপের মিসাইল, ভূমি থেকে আকাশ। ত্রিশূল হচ্ছে ভূমি থেকে আকাশ, আকাশও তাই ভূমি থেকে আকাশ। আর পৃথ্বী, ধনুষ আর এগুলো হচ্ছে সবই তোমার শর্ট রেঞ্জ, কোনোটা বাকিগুলো কোনোটাই শর্ট রেঞ্জ না, একমাত্র ত্রিশূলটা হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস দেখো 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। ওকে, চলো নেক্সট। আচ্ছা, 16ই সেপ্টেম্বর একটু জানার কথা, 16ই সেপ্টেম্বর ওজন ডে। 16ই সেপ্টেম্বর হচ্ছে ওজন ডে। তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহরি বাঁধ আমরা জানি ভাগীরথী নদীর উপরে। তেহরি বাঁধ হচ্ছে ভারতের সব থেকে উঁচু বাঁধ। তেহরি বাঁধ রয়েছে হচ্ছে ভাগীরথী নদীর উপরে। আচ্ছা, লাস্ট কোশ্চেনের আগে কয়েকটা বিষয় একটু তোমাদের বলি। তোমরা এখন ইউটিউবে প্রচুর দেখবে কাট অফ ভিডিও পাবলিশ করছে, প্রচুর ইউটিউবাররা দেখছি কাট অফ ভিডিও পাবলিশ করছে। তো আমার এইটা মাথায় আজ পর্যন্ত ঢুকলো না, এখনও পর্যন্ত পরীক্ষা হলো না তারা কাট অফ ভিডিও কোন হিসাবে পাবলিশ করছে। মানে এদেরকে যদি গালাগালি করে যদি বলা যায় তবে আমার মনে হয় আমার মনের খেদটা মেটে। কারণ এই কাট অফ ভিডিও যতক্ষণ না পরীক্ষা হচ্ছে এবং কতজন পরীক্ষা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে
পরীক্ষার কোশ্চেন কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কাট অফ হয়। এই আগে থেকে এখন থেকে 80 কাট অফ যাবে, 90 কাট অফ যাবে, 70 কাট অফ যাবে, এ করতে স্টুডেন্টের মোটিভেশনটাই নষ্ট করে দেবে। তাই তোমাদেরকে বলি ভাই, তোমরা এই কাট অফ ভিডিও যদি কেউ দেখা মানে পাবলিশ করে, তোমরা এই কাট অফ ভিডিও থেকে প্রত্যেকে তোমরা একটু দূরে থাকবে। প্রত্যেককে বলছি কাট অফ ভিডিও থেকে প্রত্যেকে দূরে থাকবে, কারণ কাট অফ ভিডিও দেখলে পড়াশোনা করার প্রতি অনীহা তৈরি হয়ে যাবে। খবরদার তোমরা কেউ কাট অফ ভিডিও দেখবে না। তোমাদের একটা সাজেস্ট করলাম আমি, যদি পারো যত পারো ক্লাস করো ঠিক আছে, কিন্তু কাট অফ ভিডিও দেখবে না। যে বেশি ফালতু বকে কাট অফ ভিডিও, এগুলো জাস্ট হচ্ছে ইউটিউবের গ্রো করানোর জন্য এগুলো করা হয়, আর কোনো কারণ না। কারণ জানে সবাই যে ইউটিউব কাট অফ ভিডিও মানে নেই, সবাই দেখতে চাই। ওই জন্য এই টাইপের আমরা নিজেও ভিডিও বানাই, আমরা জানি। ওই জন্য কখনো এই টাইপের ভিডিও আমরা যেমন করি না, যেগুলো স্টুডেন্টদের ক্ষতি করবে সেই টাইপের ভিডিও আমরা কখনো করি না। বা আমরা কখনো স্টুডেন্টদের যে জায়গাগুলোকে ডিমোটিভেট করা হয় সেই টাইপের কোনো কথা আমাদের মুখ থেকে শুনবে না। তাই চেষ্টা করো, যেগুলো আমি বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো। আর 1000 জনকে ফলো করবে না, নির্দিষ্ট কয়েকজনকে ফলো করো এবং নির্দিষ্ট ওয়েতে পড়াশোনা করো। আর এই সময় তোমাদের যে আগামী যে 3টে মাস আছে, এই 3টে মাস বা 4টে মাস বা 3টে মাস প্লাস আমি 3 মাসই ধরছি, কারণ মাঝে পুজো আছে সেই হিসাবে আমি বাদ রাখছি কয়েকটা দিন। তো এই 3টে মাস তোমরা ভাই তোমাদের যে আগে যে মাদার বুক, ফার্স্ট কাজ হবে আগে মাদার বুক ভালো করে পড়া প্রত্যেকের। অর্থাৎ যে কোনো একটা বইকে আগে ভালো করে কমপ্লিটলি পড়া, যেটা তোমাদের আগে পড়েছো সেই বইটাকে বারবার রিভাইজ করার পরে তোমরা প্রচুর এমসিকিউ সলভ করো এবং সেই সঙ্গে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো। তবেই তোমাদের পড়াশোনার ইমপ্রুভ হবে, মানে তবেই তোমাদের নম্বর বাড়বে। নচেত যদি মনে করো যে আমি এই বই একবার পড়বো, ওই বই একবার পড়বো, এই কেউ ডব্লিউবিসিএস ক্র্যাক বলছে সেটা পড়বো, কেউ ডব্লিউবিসিএস চ্যালেঞ্জার বলছে কেউ সেটা পড়বো, কেউ দেখা যাচ্ছে পুলিশ ক্র্যাক বলছে সেটা পড়বো, এরকম করতে যাবে না। নির্দিষ্ট একটা বই যেটা পড়ে রেখেছো সেই বইটাকে বারবার পড়ো। যদি বইটাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন বই হতে হবে, সেটাকে পড়ো। আমি এর একটা ভিডিও নিয়ে আসবো যে কী পড়বে এই মুহূর্তে, তার একটা ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো, বা কোন কোন জায়গাগুলোকে বেশি এই সময় ফোকাস করবে। তো তোমাদেরকে বলি ভাই, এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখবে, কাট অফ ভিডিও থেকে দূরে থাকবে। আর যারা এই কাট অফ ভিডিও করে তাদের চ্যানেল থেকে অবশ্যই তোমরা 10 হাত দূরে থাকো। ওকে, চলো এবার লাস্ট কোশ্চেনে আসি। নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিত বন দেখতে পাওয়া যায়? তো চিরহরিত বন আমরা কোথায় দেখতে পাবো? দেখো এখানে, তাহলে চিরহরিত বন আমরা দেখতে পাবো নিশ্চয়ই মৌসুমী জলবায়ু অঞ্চলে, মরুভূমি অঞ্চলে, নাকি ভূমধ্যসাগরীয় অঞ্চলে, নাকি নিরক্ষীয় অঞ্চলে। তাহলে আমরা এখানে আর একটা বিষয় শোনো, লাস্ট তোমাদের এই কোশ্চেনটার তোমাদের জন্য আমি রেখে দিলাম। তোমরা অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমরা আমি দেখছি একটা জিনিস যে হয়তো ভিডিও কেউ দেখছো কিনা আমরা বুঝতেও পারছি না আদৌ। তো এটার অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের ইন্টারেস্ট থাকলে তবে আমাদেরও ইন্টারেস্ট বাড়বে, তোমাদের ইন্টারেস্ট না থাকলে আমাদের ভিডিও করতেও ইচ্ছা করবে না বা ক্লাস দিতে ইচ্ছা করবে না। চলো আজকে এই পর্যন্তই। কমেন্ট বক্সে কিন্তু আমি এটা তোমাদের কাছ থেকে প্রত্যেকের কাছে যতজন দেখবে প্রত্যেকের কাছে আমি অ্যাটলিস্ট অ্যান্সারটা আমি এক্সপেক্ট করছি। ভুল হোক সঠিক হোক অ্যান্সার করা শেখো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও বা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে।